ক্লাস 7 ভূগোল ক্লাস। আগের দিন আমরা পড়ছিলাম বায়ুচাপ সম্পর্কে, সেটা এখানে শেষ করবো। আজকে চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে। আজকে আমরা পড়বো, বোর্ড দেখে বুঝতেই পারছো কী পড়বো, বায়ুচাপের তারতম্যের কারণ। এই জায়গাটাকে আগে বোঝো, তারতম্য শব্দের অর্থ কি? পার্থক্য। তারতম্য শব্দের অর্থ হচ্ছে পার্থক্য। পার্থক্য কার মধ্যে হবে? কোথাও যদি বেশি হয় আর কোথাও যদি কম হয়, তবেই না আমরা তাকে পার্থক্য করতে পারবো। কোথাও কম থাকতে হবে, কোথাও বেশি থাকতে হবে। তাহলে কি শিখলাম? বায়ুর চাপ সব জায়গায় সমান নয়, এটুকু বোঝা গেল। তারতম্য শব্দের অর্থ কি? পার্থক্য। পার্থক্য কখন করা সম্ভব? যখন একটা কম হবে একটা বেশি হবে, তখন তাদের মধ্যে পার্থক্য করা সম্ভব হবে। তাহলে কি শিখলাম এখান থেকে? বায়ুর চাপ পৃথিবীর সব জায়গায় সমান নয়। কোথাও বায়ুর চাপ কম হয়, কোথাও বেশি হয়। আগের দিন আমরা পড়েছিলাম বায়ুর চাপ যদি কম হয় তাকে আমরা এই অক্ষর দিয়ে দেখাই, আর কোথাও যদি বেশি হয় তাকে আমরা এই অক্ষর দিয়ে দেখাই। এটুকু আমরা পড়েছিলাম আগের দিনে। তো আজকে দেখবো কেন সব জায়গায় বায়ুর চাপ সমান হয় না। তো শিখলাম আমরা কি শিখলাম? সব জায়গায় বায়ুর চাপ সব জায়গায় বায়ুর চাপ সমান নয়। সমান নয় শব্দের অর্থ কি? এই যে সমান নয়, এই শব্দটা যদি ভাঙি কি পাবো? কোথাও বায়ুর চাপ বেশি হয়, বায়ুর চাপ বেশি, আবার কোথাও বায়ুর চাপ কম হয়। এটুকু শেখা গেছে, বোঝা গেছে। পৃথিবীর সব জায়গায় বায়ুর চাপ সমান হয় না, কোথাও কম হয় কোথাও বেশি হয়। এখান থেকে কোশ্চেন কি হতে পারে? বায়ুর চাপের তারতম্যের কারণ লেখো। জাস্ট এরকম কোশ্চেন হয়ে যাবে, বায়ুর চাপের তারতম্যের কারণ লেখো। তাহলে এখানে আমরা প্রথম লাইনে কি লিখতে পারি? পৃথিবীর সব জায়গায় বায়ুর চাপ সমান হয় না, কোথাও বায়ুর চাপ বেশি হয়, আবার কোথাও বায়ুর চাপ কম হয়। এটুকুটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। কিন্তু কেন কম বা কেন বেশি হয়, অর্থাৎ বায়ুচাপের তারতম্যের কারণগুলো কি কি? সব জায়গায় বায়ুর চাপ সমান কেন হয় না? কিছু কারণ আছে, কারণগুলো বলে দিকে দেখো। আমরা কারণগুলো একটা একটা করে ব্যাখ্যা করবো। পৃথিবীর সব জায়গায় বায়ুর চাপ সমান হয় না, এর কারণ হচ্ছে উষ্ণতা। 1 নম্বর কারণ হচ্ছে উষ্ণতা। 2 নম্বর কারণ হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। 3 নম্বর কারণ হচ্ছে কোরিওলিস বল। 4 নম্বর কারণ হচ্ছে ভূমির উচ্চতা। এটা ক্লাস 10-এও আছে, এখন যদি ভালো করে পড়ে নাও ক্লাস 10-এ সুবিধা হবে। ভূমির উচ্চতা। তাহলে বায়ুর চাপ সব জায়গায় সমান নয়, কেন? কেন সমান হয় না? তার কারণগুলো কি কি? উষ্ণতা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, কোরিওলিস বলের প্রভাব, আর ভূমির উচ্চতা। এই সমস্ত কারণগুলোর জন্য পৃথিবীর সব জায়গায় বায়ুর চাপ সমান হয় না। কোথাও বায়ুর চাপ বেশি হয়, আবার কোথাও বায়ুর চাপ কম হয়। এটুকুটা শেখা গেছে তো? কি কারণে হয়, কারণগুলো কি কি? কোন কোন কারণে বায়ুর চাপ সব জায়গায় সমান হয় না? কাদের জন্য হয় না? উষ্ণতা, জলীয় বাষ্পের পরিমাণ, কোরিওলিস বল, আর ভূমির উচ্চতা। এই 4টে কারণের জন্য পৃথিবীর সব জায়গায় বায়ুর চাপ সমান হয় না। এবার আমরা উষ্ণতা কারণটাকে ব্যাখ্যা করব। উষ্ণতা। বায়ু যদি উষ্ণতা বাড়ে বা কোনো জায়গায় যদি উষ্ণতা বেশি হয়, তাহলে সেখানকার বায়ু গরম হবে নাকি ঠান্ডা হবে? কি মনে হয়? কোথাও যদি গরম পড়ে তাহলে সেখানকার বায়ুর উষ্ণতা কি হবে? বায়ুর উষ্ণতাও বাড়বে, বায়ুও গরম হবে। তাহলে কি শিখলাম? উষ্ণতা বাড়লে বায়ুর উষ্ণতা বাড়বে। এটুকুটা বুঝতে পেরেছ? উষ্ণতা বাড়লে বায়ু উষ্ণ হয়।
উষ্ণ মানে গরম, বায়ু উষ্ণ হয়। আচ্ছা, বায়ু উষ্ণ হলে হালকা হবে না ভারী হবে? কড়াইতে তো তোমরা দুধ গরম করেছো, তাই তো? 1 কেজি দুধ কিনে আনলে বাজার থেকে, কড়াইতে ঢাললে, বোর্ডের দিকে দেখো একটু, এটা কড়াই, 1 কেজি দুধ কিনে আনলে এই পর্যন্ত হলো। এবার গরম করলে, নিচে আগুন দিয়ে দিলে, গরম করলে, তাই তো? দুধটাকে এই পর্যন্তই থাকবে না বেড়ে যায়? কড়াইতে যখন দাও কড়াই ভরে যায় না কেন? দুধ তো এইটুকুটাই ছিল, কি করে হলো? দুধটা 1 কেজি কিনে এনেছো, যখন কড়াইতে ঢেলেছিলেন তখন এই পর্যন্ত ছিল, যখন গরম করলে তখন বেড়ে গেল কেন? কেন বেড়ে গেল? কোনদিন খেয়াল করেছো কেন দুধটা বেড়ে গেল? আমি 1 কেজি দুধ বাজার থেকে কিনে এনেছিলাম, কড়াইতে ঢাললাম, ঢেলে দিলাম, এই দাগ পর্যন্ত হলো। যখন গরম করতে গেলাম সেই দুধটা কেন কড়াই ভরে গেল? কখনো কখনো পড়ে যায়, ঘটে কি ঘটে না? কেন এমন হলো? দুধটা তো এই দাগ পর্যন্ত ছিল, তাহলে পড়ে গেল কি করে? তাকে গরম করেছি, গরম করার সঙ্গে সঙ্গে দুধটাও গরম হয়েছে, তাই তো? আঁচটা তো ডাইরেক্ট দুধে দিইনি, দিয়েছি কড়াইতে, তাই তো? তো দুধ আসার সঙ্গে সঙ্গে দুধটাও গরম হয়েছে, হয়েছে কি হয়নি? দুধটা গরম হতে কি হয়েছে? দুধটার আয়তন বেড়ে গেছে, বোঝা গেল? তাহলে বায়ু যদি উষ্ণ হয় তাহলে বায়ু কি হবে? বায়ুর আয়তন বেড়ে যাবে, তাহলে বায়ু আগে হালকা হয়ে যাবে। বায়ু কি হবে? উষ্ণ হয়, ফলে বায়ু হালকা হবে, হালকা হয়। এই হালকা শব্দটা বোঝা গেছে? আচ্ছা একটু বলি, এদিকে দেখো, যখন দুধ এনেছিলে, 1 কেজি দুধ এনেছিলে, কড়াইতে ঢেলেছিলে, এই দাগ পর্যন্ত হয়েছিল, ভালো করে দেখো, দেখে তুমি বুঝে নাও। কড়াইতে ঢেলেছিলে, এই দাগ পর্যন্ত হয়েছিল, তাহলে এই দাগ পর্যন্ত দুধের ওজন কত ছিল? এই পর্যন্ত দুধের ওজন কত ছিল? 1 কেজি ছিল, তাই তো? 1 কেজি এই পর্যন্ত ছিল। এবার যখন গরম করলাম, কড়াই ভরে গেছে, যখন কড়াই ভরে গেছে তখন সেখান থেকে দুধ কিছুটা তুমি তুলে নিলে, চামচ করে তুলে নিলে, নিয়ে গ্লাসে ঢেলে দিলে, ঠিক আছে? এই গ্লাসে দুধ ভরে নিয়েছি, দিয়ে কি করলে? অর্ধেকটা করে দিলে। এবার যদি ওজন করো, আবার কি 1 কেজি পাবে? পাবে কি পাবে না? গরম করতে করতে এই দাগ পর্যন্ত ঠেকে আছে, গরম করছো, এই দাগ পর্যন্ত দুধ থেকে আছে, এই দাগ পর্যন্ত ওজন কত ছিল প্রথমে যখন ঢেলেছিলে কড়াইতে? 1 কেজি, এখনো দাগ পর্যন্ত ঠেকে আছে। এবার যদি ওজন করি 1 কেজি হবে কি? দাগের উপরে দুধটাকে তুমি তুলে গ্লাসে ঢেলে নিয়েছো, দাগ পর্যন্ত দুধ ঠেকে আছে, তুমি গরম করছো, তাহলে এবার যদি এই দুধটাকে ওজন করি 1 কেজি পাবো কি? পাবো? পাবো না। তাহলে দুধের ওজন কোথায় গেল? এইটাকে নিয়ে যদি ওজন করি, এটাকে নিয়ে যদি ওজন করি, তাহলে 1 কেজি পাবো কি পাবো না? তাহলে 1 কেজি পাবো, তাই তো? তাহলে এই দাগ পর্যন্ত দুধ যখন প্রথম ঢেলেছিলাম ঠান্ডা দুধটা, তখন তার ওজন 1 কেজি ছিল, যখন গরম করলাম পুরো কড়াইয়ের দুধটার ওজন কত হলো? 1 কেজি হলো, কারণ অর্ধেকটা আমি তুলে নিচে আবার ঢেলে দিলাম, তাহলে পুরো কড়াইয়ের দুধের ওজন কত হলো? 1 কেজি হলো, বোঝা গেছে? তো তার আয়তন কি হলো? বেড়ে গেছে, ওজন বাড়েনি। কি বেড়েছে? আয়তন। ওজন তার একই আছে, বেড়েছে কি? আয়তন। কেন আয়তন বেড়েছে? সে হালকা হয়ে গেছে, বুঝতে পারছো? এই যে বললাম গরম করার পর অর্ধেকটা দুধ ঢেলে নিলাম, দাগ পর্যন্তই আছে, তাহলে 1 কেজি হলো না কেন? কারণ সে হালকা হয়ে গেছে। কেন হালকা হয়ে গেছে? কারণ সে গরম হয়ে গেছে। তাহলে বায়ু যদি গরম হয় তাহলে বায়ু হালকা হয়ে যাবে। এবার বল, হালকা জিনিস নিচের দিকে থাকবে না উপরের দিকে উঠবে? হালকা জিনিস সবসময় উপরের দিকে ওঠার চেষ্টা করে, তাহলে হালকা হয়ে যায়। হালকা হলে কি হবে? ফলে উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে যায়। এই পর্যন্ত বোঝা গেছে? বায়ুর উষ্ণতা বাড়লে বায়ু কি হবে? বায়ুর উষ্ণতা বাড়লে বায়ু উষ্ণ হবে, ফলে বায়ু হালকা হবে, ফলে সে উপরের দিকে উঠে যাবে, বোঝা গেল? হালকা হলো, উপরের দিকে উঠে গেল, তাহলে তার ওজনও কমে গেল। কমলো তো? ওজন কমলে চাপও কমে যাবে। আমি কালকে বলেছিলাম না, বায়ুর ওজনকেই বায়ুর চাপ বলে। তাহলে যেহেতু তার ওজন কমে গেল, তাহলে চাপ কমে যাবে, ফলে কি হবে? ফলে বায়ু
চাপ কমে যাবে। তাহলে কোনো জায়গায় যদি গরম হয়ে যায় সেখানকার বায়ুর চাপ বেশি হবে না কম হবে? কি শিখলেন? কোনো জায়গায় যদি গরম হয়ে পড়ে তাহলে সেখানকার বায়ু কি হবে? বায়ু গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে সেই বায়ুটা হালকা হবে, হালকা হলে সেই বায়ুটা উপরের দিকে উঠে যাবে, ফলে বায়ুর চাপ কমে যাবে। এবার দেখো বোর্ডের দিকে দেখো ভালো করে। আমি দুটো জায়গা লিখছি, এই একটা জায়গা এ, মনে করো তোমাদের গ্রাম, আর একটা জায়গা বি তোমাদের মামার বাড়ি, তাই তো? এইখানটা খুব গরম পড়েছে, খুব গরম তোমাদের গ্রামে খুব গরম, মামার বাড়িতে শীত হয়েছে, শীতকাল। এবার বলো কোনখানকার বায়ুর চাপ কম হবে? এটা তোমাদের ঘর, এটা মামা বাড়ি। বলো কোনখানে চাপ কম হবে? তোমাদের ঘর গরমকাল, মামা বাড়িতে শীতকাল। তাহলে কোনখানে বায়ুর চাপ কম হবে? কোনখানে কম হবে? লেখাটা পড়ো। উষ্ণতা বাড়লে কি করছে? উষ্ণতা বাড়লে বায়ু উষ্ণ হবে। তাহলে কোনখানকার বায়ু উষ্ণ হবে? তোমাদের ঘরে না মামার বাড়িতে? ঘরেতে। বেশ, তারপর লেখা পড়ো। ফলে বায়ু হালকা হয়। তাহলে কোথাকার বায়ু হালকা হবে? তোমাদের ঘরের বায়ু হালকা হবে না মামার বাড়ির বায়ু হালকা হবে? ঘরের বায়ু হালকা হবে। ফলে বায়ু উপরের দিকে উঠে যায়। কোথাকার বায়ু উপরের দিকে উঠে যাবে? ঘরের বায়ুটা নাকি মামার বাড়ির বায়ুটা? ঘরের বায়ুটা। ফলে বায়ুর চাপ কমে যাবে। ফলে কোথাকার বায়ুর চাপ কম হবে? ঘরের বায়ুর চাপ নাকি মামা বাড়ির বায়ুর চাপ? ঘরের বায়ুর চাপ। তাহলে কোনো একটা জায়গায় যদি গরম হয় তাহলে সেখানে চাপ কি হবে? চাপ কম, তাই তো? আর কোথাও যদি ঠান্ডা হয় তাহলে সেখানে কি হবে? চাপ বেশি। এটা বোঝা গেছে না বোঝা যায়নি এখনো? একদম সহজ জিনিস। কোনো জায়গায় যদি গরম হয় তাহলে সেখানকার কি হবে? বায়ু গরম হবে। বায়ু গরম হলে বায়ু হালকা হবে, হালকা হলে সে উপরের দিকে উঠে যাবে, ফলে বায়ুর চাপ কমে যাবে। আর যদি শীতল হয়, যদি বায়ু শীতল হয় তাহলে কি হবে? তাহলে কি হবে বলো? তাহলে বোর্ড দেখে দেখি বলো না। তাহলে বায়ু ভারী হবে, তাই তো? উষ্ণ হলে যখন হালকা হয় তাহলে শীতল হলে কি হবে? ভারী হবে। ফলে কি হবে? ফলে বায়ু চাপ বেশি হবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে বায়ুর চাপের সাথে উষ্ণতার কি সম্পর্ক দেখলাম? সহজ সম্পর্ক নাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক? অঙ্কের ক্লাসে শিখেছো তো সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক কাকে বলে? যখন একটা বাড়লে আরো একটা বাড়ে তখন সরল সম্পর্ক। এখানে একটা বাড়লে অপরটা কি হচ্ছে? উষ্ণতা বাড়লো, তাই তো? চাপ কি হলো? কমলো। তাহলে একটা বাড়লে আরেকটা কি হচ্ছে? কমছে না বাড়ছে? উষ্ণতা বাড়লো, একটা জিনিস বাড়লো, চাপ কমলো। তাহলে দ্বিতীয় জিনিসটা কি হলো? বাড়লো না কমলো? একটা বাড়লে আর একটা কমছে, তাই তো? এখানে দেখো শীতকাল অর্থাৎ উষ্ণতা কমে গেছে, চাপ কি হয়েছে? চাপ বেড়ে গেছে। এখানে তাই দেখতে পাচ্ছি একটা কমলে আর একটা বাড়ছে। সেই তাকে কি সম্পর্ক বলি? ব্যস্তানুপাতিক বা বিপরীত সম্পর্ক, তাই তো? তাহলে ফলে বায়ুচাপের সাথে বায়ুর উষ্ণতার কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। অঙ্কতে শোনা তো শব্দটা, না শোনা নয়? অঙ্ক স্যার নিশ্চয়ই পড়িয়েছেন ব্যস্তানুপাতিক শব্দটা। তাহলে উষ্ণতার সাথে বায়ুর চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। উষ্ণতা বাড়লে চাপ কমবে আর উষ্ণতা কমলে চাপ বাড়বে। কোন জায়গায় কোনো অসুবিধা আছে এটুকুটা বুঝলে? এবার বলে দিকে আবার দেখো, এটা আমাদের পৃথিবী, এটা নিরক্ষীয় অঞ্চল আর এটা মেরু অঞ্চল। ভালো করে দেখো, মেরু অঞ্চল। কোন জায়গার উষ্ণতা বেশি হবে? 6 এ পড়েছো। কোন জায়গার উষ্ণতা বেশি? 0 ডিগ্রি যে রেখাটা টেনেছি ওটা নিরক্ষীয় অঞ্চল, আর যে দুটো জায়গাকে কালো সেন্ড করে দিয়েছি দুটো মেরু অঞ্চল। কোন জায়গার উষ্ণতা বেশি হয়? নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতা বেশি হয়।
কারণ সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়। যদি আগের ক্লাস না পড়ে থাকো তাহলে এই ক্লাসও পড়া হবে না, পড়া ধারাবাহিক, একটা ক্লাস বাদ দিয়ে দিলে পরের ক্লাসও একই রকম অবস্থা হবে। নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতা বেশি, যত মেরুর দিকে যায় উষ্ণতা তত কমতে থাকে, ফলে এই দুটো মেরু অঞ্চল বরফে ঢাকা থাকে, সুমেরু আর কুমেরু বরফে ঢাকা থাকে। তাহলে এবার বলো কোথায় উচ্চচাপ হবে আর কোথায় নিম্নচাপ হবে? নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতা বেশি বললাম, মেরু অঞ্চলের উষ্ণতা কম, তাহলে কোথায় নিম্নচাপ হবে? নিরক্ষীয় অঞ্চলে কোন চাপ বলা দেখতে পাবো? গরম হয় যে বললাম আমাদের ঘর ধরে না, খুব গরম, নিরক্ষীয় অঞ্চল খুব গরম, কোন চাপ হবে এখানে? এখানে আমরা দেখতে পাবো নিম্নচাপ। আর এই দুটো মেরু মামার বাড়ি খুব ঠান্ডা জায়গা, এখানে কি দেখতে পাবো? এখানে দেখতে পাবো উচ্চচাপ। বোঝা গেছে? তাই আমরা নিরক্ষীয় অঞ্চলে কি দেখতে পাবো? নিম্নচাপ, আর মেরু অঞ্চলে দেখতে পাবো উচ্চচাপ। বোঝা গেছে? উষ্ণতার সাথে বায়ুর সম্পর্ক বুঝতে পেরেছো? বিপরীত সম্পর্ক। কেন? কারণ উষ্ণতা বাড়লে বায়ু হালকা হয়ে যায়, গরম হয়ে পড়ে, ফলে সে উপরের দিকে উঠে যায়, তখন তার চাপ কমে যায়। ওই যে দুধের এক্সাম্পলটা দেখলাম, দুধ গরম করার এক্সাম্পলটা, এবার বোঝা গেছে তো? তাহলে আমরা যে 4টে কারণ দেখবো বলেছিলাম, তার প্রথম কারণটা আমাদের বোঝা গেছে। উষ্ণতার সাথে বায়ু চাপের সম্পর্ক দেখলাম ব্যস্তানুপাতিক, তাই তো? অর্থাৎ উষ্ণতা বাড়লে বায়ু চাপ কম হবে, আর যদি বায়ু ঠান্ডা হয়ে যায় তখন বায়ুর চাপ বেশি হয়ে যাবে। বেশ, এবার দেখবো আমরা দ্বিতীয় কারণটা, জলীয় বাষ্প। বোর্ডের দিকে দেখো, এটা হচ্ছে 1 কেজি একটা লোহা, 1 কেজি লোহা, এটা হচ্ছে 1 কেজি চাল, দুটো 1 কেজি করে আছে, ঠিক আছে? এবারে আমি বললাম যে লোহার থেকে ভারী একটা জিনিস বা লোহাই ধরো, লোহার সঙ্গে মেশাবো, আরো 1 কেজি লোহা মেশালাম, বুঝতে পারলে? এর সাথে আমি আরো 1 কেজি মেশালাম, আচ্ছা আয়তন দিয়ে করবো, হ্যাঁ বুঝো, এর সাথে আমি আরো 1 কেজি দিয়ে দিলাম, তাহলে মোট কত হয়ে যাবে? 2 কেজি হয়ে যাবে, ঠিক আছে? এর সাথে আমি 1 কেজি তুলো দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম? 1 কেজি তুলো, তাহলে এটাও কত হয়ে যাবে? এটাও 2 কেজি হয়ে যাবে। এক কেজি তুলো। আচ্ছা, তোমাকে আমি প্রথমে একটা জায়গা দিয়েছিলাম, একটা ছোট বক্স দিয়েছিলাম, বললাম এর মধ্যে রাখবো, ঠিক আছে? দুটোই 2 কেজি করে বক্স দিয়েছিলাম, 2 কেজি করে জিনিস ধরবে, তো লোহাটা এতে ধরে যাবে, এটাও কি এতে ধরবে? কেন? ওই বক্সের মধ্যে রাখা যাবে, কি মনে হয়? এই 2 কেজি লোহাটা আমি এতে রেখে দিলাম, 2 কেজি হলো তো, এটা রেখে দিলাম, এটা কি এতে ধরবে? রাখা যাবে? রাখা কি মনে হয়, একই না তো বলো? রাখা যাবে? 1 কেজি তুলো কি একটুখানি না অনেক হয়? একটু হয় তুলো, তাহলে দেখো তুলো খুব হালকা হয় না, অনেকটা হয় না, তাহলে কি একই বক্সে ধরবে? যে বক্সেতে 2 কেজি লোহা রাখতে পারবো, সেই বক্সেতে আমি 1 কেজি তুলো রাখতে পারবো কি? রাখতে পারবো না, তুলো খুব হালকা, ধরবে না ওই বক্সের মধ্যে, অনেকখানি জায়গা লাগবে, বুঝতে পারলে? তেমনি জলীয় বাষ্প হচ্ছে খুব হালকা। এবার আমরা দ্বিতীয় কারণটা ব্যাখ্যা করব, জলীয় বাষ্পের পরিমাণ। উষ্ণতা তো আমাদের হয়ে গিয়েছিল, জলীয় বাষ্প, জলীয় বাষ্প হচ্ছে খুব হালকা। তাহলে প্রথম কারণটা বোঝা গেছে তো, উষ্ণতা কোনো অসুবিধা হওয়ার কিছু নেই। 2 নম্বর কারণ হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ। এখানে প্রথমে জেনে রাখো জলীয় বাষ্প হচ্ছে খুব হালকা, জলীয় বাষ্প বায়ু থেকে হালকা।
আগে তো আমরা হালকা শব্দ পড়েছিলাম না, বায়ু উষ্ণ হলে হালকা হয়ে যায়, পড়েছিলাম কি পড়িনি? বায়ু গরম হলে হালকা হয়ে যায়। এখানে আমরা কি দেখলাম? জলীয় বাষ্প বায়ুর থেকে হালকা। তাহলে বায়ুতে যদি জলীয় বাষ্প বেশি থাকে বায়ুটা হালকা হবে না ভারী হবে? বলো, নিজের বুদ্ধি কাজে লাগাও, নিজের বুদ্ধি কাজে না লাগালে শিখতে পারবে না। আগে যখন আমরা উষ্ণতাটা পড়লাম সেখানে পড়েছিলাম বায়ু গরম হলে হালকা হয়ে যায়। হালকা হলে চাপ কি হয়ে যাচ্ছিল? হালকা হলে চাপ কমে যাচ্ছিল, তাই তো? শীতল হলে, দেখো এখন লেখা আছে, শীতল হলে ভারী হবে, চাপ বেশি হবে। আর গরম হলে হালকা হবে, হালকা হলে চাপ কম হবে। তাহলে এখানে দেখলাম জলীয় বাষ্প হালকা। আর যদি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে তাহলে বায়ুটা হালকা বা চাপ কম হবে না বেশি হবে? কি হবে? জলীয় বাষ্প হালকা। কাজে লাগাও, নিজের বুদ্ধি কাজে লাগাও। কি শুনছো নিজে বোঝো, আমি কি শুনছি আর কি বলছি, নাহলে পড়া হবে না। বায়ু গরম ছিল, গরম হলে কি হয়? কি পড়েছি আমরা? গরম হলে হালকা হয় না ভারী হয়? হালকা হলে চাপ কি হয়? হালকা হলে চাপ কি হয় জিজ্ঞাসা করছে। চাপ তো গরম ঠান্ডার ব্যাপার না, চাপ গরম ঠান্ডা। হালকা হলে কি হবে? চাপ কমে যাবে। তাহলে এখানে কি দেখলাম? জলীয় বাষ্প বায়ুর থেকে হালকা। তাহলে জলীয় বাষ্প যদি বেশি থাকে বায়ুটার চাপ কি হবে? কমবে না বাড়বে? এইটুকুটা বুঝতে পারলে উত্তর বুঝতে পারবে। এটা যদি বুঝতে না পারো আর উত্তর বুঝতে পারবে, খুঁজেই পারবে না কি পড়ছো কি শিখছো। আবার এখানে যাও, বায়ু গরম হলো হালকা হলো, হালকা হলে চাপ কি হলো? তাহলে এখানে বায়ু হালকা হলে কি হবে? বায়ুর চাপ। একটু আগে কি কি বলছিলে ভাবো, একটু আগে নিজের মনে মনে কি বলছিলে সেটাকে ভাবো, আর এখন কি বলছো সেটাকে ভাবো। তাহলে বায়ুতে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে বায়ু কি হবে? হালকা হবে না ভারী হবে? জলীয় বাষ্প বায়ু থেকে হালকা দেখলাম, ফলে বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে ফলে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বায়ু হালকা হবে। বোঝা গেছে কি বোঝা যায়নি? শুধু বোর্ড দেখে পড়ে কোনো লাভ নেই। এগুলো একদম পড়ার মুখস্থ করার মতো কিছু জিনিস ছিল, একদম সহজে মুখস্থ হয়ে যাবে, দেখে দেখে লেখার কোনো বিষয়ই নয় এগুলো। জলীয় বাষ্প বেশি থাকলে বায়ু হালকা হয়ে যাবে। বায়ু যদি হালকা হয়ে যায় বায়ুর চাপ কি হবে? বায়ু তো হালকা হয়ে গেল, তাহলে বায়ুর চাপ কি হবে? ফলে বায়ু চাপ কমে যাবে। কোনো বলতে অসুবিধা? জলীয় বাষ্প বায়ুর থেকে হালকা, তাহলে বায়ুতে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে বায়ুটা হালকা হবে। আর বায়ু হালকা হলে বায়ুর চাপ কমে যাবে। আর বায়ু যদি শুষ্ক হয়, শুষ্ক অর্থাৎ জলীয় বাষ্প কম থাকে। শুষ্ক যদি হয় তাহলে বায়ু ভারী হবে, তার মানে জলীয় বাষ্প নেই। যদি জলীয় বাষ্প না থাকে তাহলে বায়ুটা কি হবে? ভারী হবে, তখন তার চাপ বেশি হবে। আবার বায়ু শুষ্ক হলে তার চাপ বেশি হবে। বুঝতে অসুবিধা হয়েছে এখানে? যদি জলীয় বাষ্প বেশি থাকে, শুষ্ক শব্দের অর্থ কি বললাম আমি? এই যে শুষ্ক শব্দটা লিখলাম, এর অর্থ কি? কোথাও তো শুষ্ক লিখিনি এর আগে। শুষ্ক লিখলাম, এর অর্থটা কি? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম আছে। এখানে কি লিখেছিলাম? জলীয় বাষ্প বেশি থাকলে বায়ু হালকা হবে, ফলে চাপ
কমে যাবে। শুষ্ক শব্দের অর্থ কি? এখানে কি ছিল? বেশি ছিল। শুষ্ক মানে কি হলো? জলীয় বাষ্প কম থাকবে। তাহলে বায়ুর চাপ কি হবে? চাপ বেশি হবে। শুষ্ক অর্থাৎ জলীয় বাষ্প কম আছে, ফলে চাপটা বেড়ে গেছে। তাহলে জলীয় বাষ্পের সাথে বায়ুর চাপের কি সম্পর্ক? সরল সম্পর্ক নাকি রাসায়নিক? পরে বলো আমাকে। জলীয় বাষ্প বেশি আছে, চাপ কি হচ্ছে? জলীয় বাষ্প বেশি, চাপ কমে যাচ্ছে। জলীয় বাষ্প কম, চাপ, সম্পর্কটা তাহলে কি হলো? এটাও বিপরীত সম্পর্ক। তাহলে জলীয় বাষ্পের সাথেও বায়ুর চাপের সম্পর্ক বিপরীত বা ব্যস্তানুপাতিক। উষ্ণতার সঙ্গেও ছিল ব্যস্তানুপাতিক, জলীয় বাষ্পের সঙ্গেও সম্পর্ক ব্যস্তানুপাতিক। জলীয় বাষ্পের সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক, উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। বোঝা গেছে? এবার আমাকে বলো একই রকম, এটা মনে করো স্থলভাগ, আর এটাকে মনে করো জলভাগ, সাগর। কোথাকার বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে? জলভাগের উপরে নাকি স্থলভাগের উপরে? কোথায় জলীয় বাষ্প বেশি থাকে? জলীয় বাষ্প কোথা থেকে আসে? বাতাসে জলীয় বাষ্প কোথা থেকে আসে? জল থেকে আসবে। তাহলে জলভাগের উপরে জলীয় বাষ্প বেশি থাকবে না স্থলভাগের উপর জলীয় বাষ্প বেশি থাকবে? জলভাগের উপর জলীয় বাষ্প বেশি থাকবে, কারণ সেখানে সূর্যের তাপে জল গরম হয়ে বাষ্প হয়ে যাচ্ছে, সেটাই তো জলীয় বাষ্প। জল গরম হয়ে যে বাষ্পের সৃষ্টি হয় সেটাই তো জলীয় বাষ্প। তাহলে যেখানে জল বেশি থাকবে সেখানে বাষ্পটাও বেশি হবে, জলীয় বাষ্পটাও বেশি হবে। তাহলে স্থলভাগে জলীয় বাষ্প বেশি হবে নাকি জলভাগে জলীয় বাষ্প বেশি হবে? জলভাগে জলীয় বাষ্প বেশি হবে। তাহলে এখানে কি দেখলাম? জলীয় বাষ্প বেশি, তাই তো? জলীয় বাষ্প বেশি। তাহলে এখানে চাপ কি হবে? বোর্ডে লেখা পড়ে পড়ে বলো। জলীয় বাষ্প বেশি, বায়ু হালকা হলো, ফলে বায়ুর চাপ। তাহলে এখানে কোন চাপ? চাপ কেমন হবে? জলীয় বাষ্প বেশি আছে, চাপ কম। এখানে স্থলভাগে কি হবে? জলীয় বাষ্প কি হবে? কম। জলীয় বাষ্প কম থাকবে, চাপ কি হবে? চাপ বেশি হবে। তাহলে স্থলভাগে নিম্নচাপ হবে না জলভাগে নিম্নচাপ হবে? নিম্নচাপের অর্থ আগে থেকে বলেছি, নিম্নচাপ অর্থাৎ চাপ কম। তাহলে স্থলভাগে কি দেখবো? স্থলভাগে চাপ বেশি অর্থাৎ উচ্চচাপ, তাই তো? জলভাগে চাপ কম অর্থাৎ নিম্নচাপ। বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে আমরা দুটো পয়েন্ট ব্যাখ্যা করলাম, একটা হচ্ছে উষ্ণতা আর একটা হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ। যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় কোনো একটা জায়গায়, তাহলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হবে। কোনো জায়গায় যদি জলীয় বাষ্প না থাকে বায়ুতে, তাহলে সেখানকার চাপ বেশি হবে। কোনো বুঝতে অসুবিধা এই পর্যন্ত? জোরসে বলো, কোনো বুঝতে অসুবিধা? দুটো পয়েন্ট আমরা ব্যাখ্যা করেছি, এক হচ্ছে উষ্ণতা আর 2 নম্বর হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ। সেই কারণে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, কারণ এখানে জলভাগ অনেক বেশি আছে। নিরক্ষীয় অঞ্চলে অনেক জলভাগ থাকার জন্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি, ফলে সেখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে দুটো পয়েন্ট আমরা ব্যাখ্যা করলাম, একটা হচ্ছে উষ্ণতা আর একটা হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ। এবার আমরা 3 নম্বর পয়েন্টটা ব্যাখ্যা করব, কোরিওলিস বল। তাহলে এই দুটো পয়েন্ট বোঝা গেছে। এবার আমরা 3 নম্বর পয়েন্টটা দেখব, কোরিওলিস বল। ক্লাস 6 এ পড়ে এসেছো কোরিওলিস বল কি? পড়ে এসছো তো? কোনো একটা বস্তু যদি অনবরত ঘুরতে থাকে, তার অক্ষের চারিদিকে ঘুরতে থাকে, তাহলে একটা কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়। কোনো একটা বস্তু কি বললাম? যদি অনবরত ঘুরতে থাকে, তার অক্ষের চারিদিকে
তাহলে একটা কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়। এটা মনে করো অক্ষ, এই বস্তুটার চারিদিকে ক্রমশ ঘুরে চলেছে, যে চারিদিকে ক্রমশ ঘুরে চলেছে তার অক্ষের চারিদিকে, তখন একটা কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হবে। সেই বলটা হচ্ছে কোরিওলিস বল। পৃথিবীও একটা গোলাকার বস্তু, সেও ক্রমাগত তার অক্ষের চারিদিকে ঘুরছে, ফলে পৃথিবীর ক্ষেত্রেও তাই একটা কেন্দ্র বহির্মুখী বল বা কোরিওলিস বলের সৃষ্টি হবে। বোঝা গেছে? এই কোরিওলিস বলের পরিমাণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে কম আর মেরুর দিকে যত যেতে চাই তত বেশি হয়। ক্লাস 6 এ পড়িয়েছি কোরিওলিস বলের প্রভাব নিরক্ষীয় অঞ্চলে কম আর মেরুর দিকে ক্রমশ বাড়তে থাকে। 6 এ পড়িয়েছি, যদি পড়ে থাকো তাহলে পারবে, না পড়ে থাকলে পারবে না। কাকে বলবো কোরিওলিস বল? 7 এ আবার একবার বলে দিলাম, কোনো একটা বস্তু যদি তার অক্ষের চারিদিকে ক্রমশ ঘুরতে থাকে তাহলে একটা কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হবে। সেই বলটাকে বলা হয় কোরিওলিস বল। পৃথিবীর ক্ষেত্রেও তাই, পৃথিবী তার অক্ষের চারিদিকে ক্রমশ ঘুরছে, ফলে পৃথিবীর ক্ষেত্রেও একটা কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হবে। এই বলের পরিমাণটা নিরক্ষীয় অঞ্চলে কম এবং যত মেরুর দিকে যেতে থাকি তত বাড়তে থাকে। বোঝা গেছে এই পর্যন্ত কোরিওলিস বল কাকে বলবো? কোথায় তার প্রভাব কম, কোথায় তার প্রভাব বেশি। কোথায় কম দেখলাম? নিরক্ষীয় অঞ্চলে, আর কোথায় বেশি দেখলাম? মেরু অঞ্চলে। এই কোরিওলিস বলের প্রভাবে বায়ু বিক্ষিপ্ত হয়। কি বললাম? কোরিওলিস বলের প্রভাবে বায়ু বিক্ষিপ্ত হয়। মনে করো এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, এখানে কিছু পরিমাণ বায়ু আছে। আমি উদাহরণের জন্য বললাম 5 কেজি বায়ু আছে, এখানেও 5 কেজি বায়ু আছে। এবার বললাম বিক্ষিপ্ত হয়। বিক্ষিপ্ত হয় শব্দের অর্থ হচ্ছে ওখান থেকে সরে যায়। এখান থেকে কিছু পরিমাণ বায়ু এই অঞ্চলে সরে এলো, তাহলেও কি এখানে বায়ু 5 কেজি থাকবে? এখান থেকে কিছুটা বায়ু আমি সরিয়ে নিলাম। মনে করো তোমাদের বাড়ি থেকে বাড়ির একটা হাঁড়িতে 5 কেজি চাল ছিল, স্কুলের হাঁড়িতে 5 কেজি চাল ছিল, স্কুলে রান্না করতে গিয়ে কম পড়লো, তোমাকে বললাম ঘরে যাও নিয়ে চলে এসো। স্কুলের হাঁড়ি থেকে কিছুটা চাল নিয়ে চলে এলে স্কুলে রান্না হওয়ার জন্য, তাহলেও কি ঘরে 5 কেজি থাকবে? থাকবে কি? কমে যাবে। যখনই এখান থেকে বিক্ষিপ্ত হচ্ছে এখানে কমে যাবে, তাহলে এখানে কমে যাবে, তাই তো? আর এখানে এখানে বেড়ে যাবে। তাহলে যেখান থেকে বায়ু বিক্ষিপ্ত হচ্ছে সেখানে বায়ুর পরিমাণ কি হবে? যেখান থেকে বায়ু বিক্ষিপ্ত হচ্ছে সেখানে বায়ুর পরিমাণ কি হবে? বিক্ষিপ্ত হচ্ছে দেখালাম না দিককে। কোথা থেকে বায়ু বিক্ষিপ্ত হচ্ছে? এর থেকে বিক্ষিপ্ত হচ্ছে, তাহলে সেখানে বায়ুর পরিমাণ কি হবে? বায়ুর পরিমাণ কমে যাবে। বিতে বায়ুর পরিমাণ কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। চাপ কি হবে? বায়ু বেড়ে গেলে চাপ কি হবে? বায়ু বেড়ে গেলে চাপ কমে যাবে। বায়ু বেড়ে গেলে চাপ বেড়ে যাবে। মানে বায়ু যদি না থাকে তাহলে কার চাপ পাবো আমরা? কার চাপ পড়ছি? বায়ুর চাপ তো। বায়ু যদি না থাকে তাহলে কার চাপ পড়বো? তাহলে এখানে বায়ুর পরিমাণ কি হলো? কমে যাবে। কমে গেলে চাপ কি হবে? চাপ কমে যাবে। এখানে চাপ কি হবে? চাপ বাড়বে। তাহলে কোরিওলিস বলের প্রভাবে কি হলো? কোন একটা অঞ্চলের বায়ু বিক্ষিপ্ত হয়ে অন্য একটা অঞ্চলে উপস্থিত হলো। বোঝা গেছে? যেখান থেকে বায়ু বিক্ষিপ্ত হলো, যেখান থেকে হলো সেখানে বায়ুর পরিমাণ কমে গেল, ফলে বায়ুর চাপটাও কমে গেল। আর ওই বিক্ষিপ্ত বায়ু যেখানে এসে উপস্থিত হলো সেখানে বায়ুর পরিমাণ বেড়ে গেল, ফলে সেখানে বায়ুর চাপটাও বেড়ে যাবে। বোঝা গেছে? তাহলে কোথাও যদি কোরিওলিস বলের প্রভাব বেশি হয় আর কোথাও যদি কম হয়, কোথাও কম ছিল? নিরক্ষীয় অঞ্চলে কম ছিল কোরিওলিস বলের প্রভাব, ফলে এখানকার বায়ু বিক্ষিপ্ত হবে। কোথায় যাবে? ক্রান্তীয় অঞ্চলের দিকে যাবে। নিরক্ষীয় অঞ্চলের বায়ু ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হবে। তো নিরক্ষীয় অঞ্চলের বায়ু যদি ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয় তাহলে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর পরিমাণ কি হবে? কমে যাবে, তাই তো? নিরক্ষীয় অঞ্চলে কমে গেলে কোন চাপের সৃষ্টি হবে? নিম্নচাপের সৃষ্টি হবে। ওই বিক্ষিপ্ত বায়ুটা কোথায় এসে উপস্থিত হলো? কোথা থেকে কোথায় গেল? নিরক্ষীয় অঞ্চল থেকে সরে গিয়ে ক্রান্তীয় অঞ্চলে পৌঁছে গেল। তাহলে ক্রান্তীয় অঞ্চলে চাপের পরিমাণ
বেশি হয়ে যাবে। ফলে ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ, এখানে কি সৃষ্টি হবে? উচ্চচাপ। আর নিরক্ষীয় অঞ্চল এখানে নিম্নচাপ। ক্লিয়ার হয়েছে? তাহলে কোরিওলিস বলের প্রভাবে কোনো অঞ্চলের বায়ু বিক্ষিপ্ত হয়ে যদি অন্য অঞ্চলে উপস্থিত হয়, তাহলে যেখান থেকে বিক্ষিপ্ত হচ্ছে সেখানে বায়ুর পরিমাণ কমে যাবে, ফলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হবে, তাই তো? আর যেখানে এসে উপস্থিত হচ্ছে সেখানে বায়ুর পরিমাণ বেড়ে যাবে, ফলে সেখানে উচ্চচাপের সৃষ্টি হবে। বোঝা গেছে না যায়নি? কোনো সমস্যা? কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার আমরা দেখব ভূমির উচ্চতা। যত আমরা উপরের দিকে যাব, এই ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা যত উপরের দিকে যাব তত বায়ুর পরিমাণ কমতে থাকবে। একটু আগেই বললাম বায়ুর পরিমাণ কমে গেলে কি হবে? বায়ু কমে গেল, কোন চাপের সৃষ্টি হলো? নিম্নচাপের সৃষ্টি হলো। তাহলে আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব বায়ুর পরিমাণ তত কমতে থাকবে, ফলে বায়ুর চাপও তত কমতে থাকবে। বোঝা গেল? তাহলে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলেতেই বা সমুদ্রপৃষ্ঠ অঞ্চলেতেই বায়ুর চাপ সব থেকে বেশি। সমুদ্রপৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে যাব তত বায়ুর চাপ হ্রাস পাবে। 4 নম্বর পয়েন্টটা বলছি, ভূমির উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব তত বায়ুর চাপ কমতে থাকবে। এই বায়ুর চাপ কমতে থাকে বলেই পাহাড়ে রান্না হতে বেশি সময় লাগে, বা পাহাড়ে গেলে আমাদেরকে অক্সিজেন নিয়ে যেতে হয়, অক্সিজেন কম হয়ে যায়। অনেক সময় কি হয়, নাক দিয়ে কান দিয়ে রক্ত বেরিয়ে আসে আমাদের বায়ুর চাপ কমে যাওয়ার জন্য। সেই জন্য পাহাড়ে রান্না করার জন্য আমাদের প্রেসার কুকার লাগে। কেন? কারণ জল সাধারণভাবে 100 ডিগ্রিতে ফুটে, কিন্তু সেখানে 80 ডিগ্রিতে ফুটতে শুরু হয়ে যাবে। জল তো ফুটে গেল, জলের সঙ্গে থাকা সবজি সে আর সিদ্ধ হবে না, তখন আমাদের প্রেসার কুকার ব্যবহার করতে হবে। বোঝা গেছে? তাহলে উঁচু স্থানে কেন আমাদের প্রেসার কুকারে রান্না করতে হয়? কারণ বায়ুর চাপ কমে যায়, চাপ কমে যাওয়ার জন্য জলটা তাড়াতাড়ি ফুটতে শুরু করে দেয়, কিন্তু জলের সঙ্গে থাকা সবজি সেদ্ধ হয় না, সেই জন্য আমাদের প্রেসার কুকার ব্যবহার করতে হয়। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? বায়ু চাপের তারতম্যের কারণগুলো কি কি ছিল তার প্রত্যেকটার ব্যাখ্যা আমরা করেছি। উষ্ণতার সঙ্গে সম্পর্ক, বায়ু চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক, জলীয় বাষ্পের সঙ্গে সম্পর্ক ছিল ব্যস্তানুপাতিক। কোরিওলিস বলের ক্ষেত্রে কি দেখলাম? কোরিওলিস বলের প্রভাব যেখানে কম হবে সেখানে নিম্নচাপের সৃষ্টি হবে, যেখানে প্রভাব বেশি হবে সেখানে উচ্চচাপের সৃষ্টি হবে। ভূমির উচ্চতার ক্ষেত্রে কি দেখলাম? উচ্চতা যত বাড়বে বায়ুর চাপ তত কমবে। ক্লাসে কোনো সমস্যা আছে? এখানে শেষ করলাম ক্লাসটা। কারো কিছু জানার থাকলে, জিজ্ঞাসা করার থাকলে আমাকে বলো।